ট্রান্সফরমারের লস নিয়ে আমরা এর আগের লেকচারে ডিসকাস করছিলাম। তো সেখানটায় আমরা দেখেছিলাম কি যে ট্রান্সফরমারে কোর লস, কপার লস, স্ট্রে লোড লস আর ডাইইলেকট্রিক লস, এই 4 ধরনের লস হয়। এই 4 ধরনের লসের মধ্যে আমরা কোর লস আর আয়রন লস সম্পর্কে ডিসকাস করেছিলাম এর আগের লেকচারে। সেখানে হিস্টেরেসিস লস আর এডি কারেন্ট লসের এক্সপ্রেশনগুলো দেখেছিলাম। তারপরে কোর লস বা আয়রন লসের মধ্যে এডি কারেন্ট লস আর হিস্টেরেসিস লসকে সেপারেট কিভাবে করতে হয় সেটাও দেখেছিলাম। এই লেকচারে আমরা ট্রান্সফরমারের যে বাকি লসগুলো আছে সেগুলো সম্পর্কে ডিসকাস করব। তো ফার্স্টে আসা যাক কপার লস আর ওহমিক লসের সম্পর্কে। তো এটা অলরেডি অনেকবার ডিসকাস হয়েছে যে একটা কন্ডাক্টর আছে, এবি কন্ডাক্টর। এই এবি কন্ডাক্টরের মধ্যে দিয়ে যদি আই কারেন্ট ফ্লো হয় আর এবি কন্ডাক্টরের রেজিস্ট্যান্স যদি আর হয়, তাহলে যে কপার লস হবে পিসিইউ সেটা হয় আই স্কোয়ার আর। রিপিট করছি আমি আর একবার, যে এবি একটা কন্ডাক্টর আছে যার রেজিস্ট্যান্স হচ্ছে আর, আর ওই কন্ডাক্টরের মধ্যে দিয়ে যদি আই কারেন্ট ফ্লো হয় তাহলে যে কপার লস হবে সেটা হচ্ছে পিসিইউ ইকুয়ালস টু আই স্কোয়ার আর। এবার ট্রান্সফরমারের একটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের দুটো ওয়াইন্ডিং আছে, প্রাইমারি ওয়াইন্ডিং আর সেকেন্ডারি ওয়াইন্ডিং। প্রাইমারি ওয়াইন্ডিংয়ের মধ্যে দিয়ে কারেন্ট যদি যায় I1 আর প্রাইমারি ওয়াইন্ডিংয়ের রেজিস্ট্যান্স যদি হয় R1, তাহলে প্রাইমারি ওয়াইন্ডিংয়ের কপার লস হচ্ছে I1 স্কোয়ার ইন্টু R1। একই রকমভাবে সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের কারেন্ট যদি I2 হয় আর সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের রেজিস্ট্যান্স যদি R2 হয়, তাহলে সেকেন্ডারির কপার লস হচ্ছে I2 স্কোয়ার ইন্টু R2। তাহলে প্রাইমারির কপার লস গেল I1 স্কোয়ার R1, সেকেন্ডারির কপার লস গেল I2 স্কোয়ার R2। তাহলে ট্রান্সফরমারের টোটাল কপার লস হচ্ছে কত? I1 স্কোয়ার R1 প্লাস I2 স্কোয়ার R2। দেখো সেটাই লেখা আছে এখানে, টোটাল কপার লস ইকুয়ালস টু I1 স্কোয়ার R1 প্লাস I2 স্কোয়ার R2। এবার ব্যাপারটা হচ্ছে, তাহলে ট্রান্সফরমারের টোটাল কপার লস বার করতে গেলে আমাকে একবার প্রাইমারির কপার লস ক্যালকুলেট করতে হচ্ছে আর একবার সেকেন্ডারির কপার লস ক্যালকুলেট করতে হচ্ছে। বা ট্রান্সফরমারে এই যে একবার প্রাইমারির জন্য ক্যালকুলেশান আর একবার সেকেন্ডারির জন্য ক্যালকুলেশান, সেটা যাতে করতে না হয় সেজন্য আমরা একটা টপিক পড়েছিলাম যেখানে প্রাইমারিকে সেকেন্ডারিতে রেফার করা বা সেকেন্ডারিকে আর কি প্রাইমারিতে রেফার করা শিখেছিলাম। তাহলে সেই জিনিসটাকে আমরা এখানে অ্যাপ্লাই করব। তো তাহলে আমাদের ক্যালকুলেশানটা অনেক সুবিধাজনক হয়ে যাবে। কারণ যখনই আমরা প্রাইমারিকে সেকেন্ডারিতে বা সেকেন্ডারিকে প্রাইমারিতে রেফার করব, তখন দুটো ওয়াইন্ডিংয়ের জন্য আলাদা আলাদা করে কপার লস বার না করলেও চলবে। জাস্ট আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করব যে কোনো একটা সাইডের, আইদার প্রাইমারি অর সেকেন্ডারি, দিয়ে কপার লসটা ক্যালকুলেট করব, তাহলেই ট্রান্সফরমারের টোটাল কপার লস পেয়ে যাব। তো এই স্লাইডে আমরা ট্রান্সফরমারের মানে একটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের সমস্ত কিছুকে সেকেন্ডারিতে রেফার করে নিচ্ছি, মানে প্রাইমারিতে যা যা আছে সেগুলোকে আমরা সেকেন্ডারিতে রেফার করে নিচ্ছি। তার উপর বেস করে এখানে কপার লসটা ক্যালকুলেট করছি। তো দেখো কি করতে পারি আমরা এখানটায়। আমরা অলরেডি জানি কি যে I1 বাই I2 ইকুয়ালস টু হয় N2 বাই N1, যেখানে N2 হচ্ছে সেকেন্ডারির নাম্বার অফ টার্নস আর N1 হচ্ছে প্রাইমারির নাম্বার অফ টার্নস। তাহলে এই যে ইকুয়েশানটা আছে I1 বাই I2 ইকুয়ালস টু N2 বাই N1, এখান থেকে I1 সমান কত লিখতে পারি? I1 সমান হচ্ছে N2 বাই N1 ইন্টু I2। I2টা এখানে ভাগ আছে, এদিকে গেলে গুণ হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে এই ইকুয়েশানটার থেকে আমরা I1-এর একটা এক্সপ্রেশান পেলাম, এই এক্সপ্রেশানটা আমরা পেলাম। এবার দেখো এই যে এক্সপ্রেশানটা আমরা লিখেছি, এখানে I1-এর জায়গায় এই ভ্যালুটাকে আমরা পুট করে দেব। তো কি লেখা আছে দেখো, I1 স্কোয়ার লেখা ছিল, তাহলে এখানে I1 সমান এটা পেয়েছি। I1 স্কোয়ার করতে গেলে কি করতে হবে? এই সাইডটার হোল স্কোয়ার করে দিতে হবে। দেখো সেটাই করা আছে এখানটায়, N2 বাই N1-এর হোল স্কোয়ার ইন্টু I2 স্কোয়ার ইন্টু এখানে R1 ছিল, R1টা থাকলো, আর এই সাইডটা যা ছিল সেটাই আমি রেখে দিলাম।
পরের লাইনে কি করা আছে দেখো, এখানে দুটো টার্মেই i2 স্কোয়ারটা কমন, তাহলে i2 স্কোয়ারকে কমন নিয়ে নিলাম। i2 স্কোয়ারকে কমন নিয়ে নিলে ব্র্যাকেটের মধ্যে কি পড়ে থাকবে, n2/n1 এর হোল স্কোয়ার ইন্টু r1 প্লাস r2। এবার খেয়াল করে দেখো, প্রাইমারির রেজিস্ট্যান্স যদি r1 হয় আর প্রাইমারির নাম্বার অফ টার্নস যদি n1 হয়, সেকেন্ডারির রেজিস্ট্যান্স যদি r2 হয় আর সেকেন্ডারির রেজিস্ট্যান্স যদি n2 হয়, তাহলে এখানে যদি আমরা প্রাইমারিকে সেকেন্ডারিতে রেফার করতে চাই তাহলে কি পেয়েছিলাম সেখানে, কি কাকে রেফার করছি আমি, r1কে রেফার করছি। তাহলে r1কে যদি সেকেন্ডারির সাইডে রেফার করি, নতুন রেজিস্ট্যান্সটা কি পাবো, r1 ড্যাশ। কি বলছি আমি, প্রাইমারির রেজিস্ট্যান্স হচ্ছে r1, তাহলে সেটাকে সেকেন্ডারিতে যদি রেফার করি তাহলে যে রেজিস্ট্যান্সটা আমরা পাই সেটা হচ্ছে r1 ড্যাশ। এবার r1 ড্যাশ সমান আমরা সেখানে কি ডিরাইভ করেছিলাম, যেখানে প্রাইমারিকে সেকেন্ডারিতে রেফার করা শিখেছিলাম, সেখানে কি ডিরাইভ করেছিলাম r1 ড্যাশ সমান যে n2/n1 এর হোল স্কোয়ার ইন্টু r1। তাহলে এখানে যে n2/n1 এর হোল স্কোয়ার ইন্টু r1 আছে সেটা কার সঙ্গে সমান হবে, r1 ড্যাশের সাথে সমান হবে। তো তার জন্য দেখো পরের লাইনে আমরা এই n2/n1 এর হোল স্কোয়ার ইন্টু r1কে সিম্পলি লিখে দিয়েছি r1 ড্যাশ। তাহলে এটার জায়গায় আমরা লিখলাম r1 ড্যাশ, আর এখানে r2 ছিল, এখানে r2কেই লেখা থাকলো। এবার দেখো প্রাইমারির রেজিস্ট্যান্স হচ্ছে গিয়ে r1, সেকেন্ডারি রেজিস্ট্যান্স হচ্ছে গিয়ে r2। প্রাইমারি রেজিস্ট্যান্স r1কে আমরা সেকেন্ডারিতে রেফার যখন করে দিলাম, নতুন রেজিস্ট্যান্সটা পেলাম কি r1 ড্যাশ। তাহলে সেকেন্ডারিতে এখন কি কি রেজিস্ট্যান্স থাকলো, একটা হচ্ছে r1 ড্যাশ যেটা আমরা প্রাইমারির থেকে রেফার করার জন্য পেয়েছি, আর সেকেন্ডারিতে অরিজিনালি রেজিস্ট্যান্স ছিল r2। এই দুটো রেজিস্ট্যান্স কিসে কানেক্টেড হবে, সিরিজে কানেক্টেড হবে। তাহলে আমরা যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা পাবো সেটা কত হবে, r1 ড্যাশ প্লাস r2। এটা কোথাকার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, সেকেন্ডারির ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তাহলে একে আমরা লিখতে পারি কি Req2 ইকুয়ালস টু r1 ড্যাশ প্লাস r2। এই জায়গাগুলো কিন্তু আমরা অলরেডি ট্রান্সফরমারের চ্যাপ্টারে ডিসকাস করে এসেছি, যেখানে প্রাইমারিকে সেকেন্ডারিতে বা সেকেন্ডারিকে প্রাইমারিতে রেফার করা শিখেছিলাম। তো মোট কথা r1 ড্যাশ প্লাস r2 এটা সমান কি হলো Req2। তাহলে এখানে r1 ড্যাশ প্লাস r2 জায়গায় আমি কি লিখতে পারি, Req2। সেটাই দেখো এখানে লেখা আছে i2 স্কোয়ার Req2। এবার দেখো i2 স্কোয়ার, এই যে i2 কারেন্টটা আছে এটা কোথাকার কারেন্ট, এটা হচ্ছে সেকেন্ডারির কারেন্ট। আর Req2 এটা কোথাকার রেজিস্ট্যান্স, এটা হচ্ছে সেকেন্ডারির ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। সেকেন্ডারির ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মানে সেকেন্ডারির নিজস্ব রেজিস্ট্যান্স প্লাস প্রাইমারির যে রেজিস্ট্যান্সটাকে আমরা সেকেন্ডারিতে রেফার করেছিলাম। তাহলে আমরা টোটাল কপার লসের যে এক্সপ্রেশনটা পেলাম সেটা কি, i2 স্কোয়ার ইন্টু Req2। তাহলে সুবিধাটা কোথায় আমার, প্রথমে এই যে এক্সপ্রেশনটা ডিরাইভ করেছিলাম সেখানে আমাদেরকে একবার প্রাইমারির কপার লস বের করতে হচ্ছিল আর একবার সেকেন্ডারির কপার লস বের করতে হচ্ছিল। এখন আমরা কি করলাম, সমস্ত কিছুকে সেকেন্ডারিতে যেহেতু রেফার করেই নিয়েছি তাই ডিরেক্টলি i2 স্কোয়ার Req2 লিখে দিলেই হয়ে যাচ্ছে। ভুল করে কখনো Req2 জায়গায় r2 লিখবে না। এটাও আমরা আগে ডিসকাস করে নিয়েছি যে যদি এই যে এক্সপ্রেশনটা আমরা লিখেছি এখানটায়, এটার পরিবর্তে যদি i2 স্কোয়ার ইন্টু i2 স্কোয়ার ইন্টু r2 লিখে দিই তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কেন ভুল হয়ে যাবে, কারণ আমরা টোটাল কপার লস বার করছি, আর i2 স্কোয়ার ইন্টু r2 মানে শুধুমাত্র সেকেন্ডারির কপার লস। এখানে r2 কিন্তু হবে না, যেটা হবে সেটা হচ্ছে Req2। তাহলে এখানে আমরা ট্রান্সফরমারের টোটাল কপার লস বার করলাম সেকেন্ডারির রেসপেক্টে, মানে সমস্ত কিছুকে সেকেন্ডারিতে রেফার করে নিয়ে ক্যালকুলেট করলাম। তো এটা যে শুধুমাত্র সেকেন্ডারিতে রেফার করেই ক্যালকুলেট করতে হবে তার তো কোনো মানে নেই, আমরা যদি মনে করি প্রাইমারিতে রেফার করেও ক্যালকুলেশন করতে পারবো। কারণ আমরা অলরেডি দেখে এসেছি যে ট্রান্সফরমারের প্রাইমারি আর সেকেন্ডারি বেসিক্যালি কিন্তু ডিফারেন্ট কিছু নয়। সেকেন্ডারিতে আমরা যা করব সেম জিনিসগুলো আমরা প্রাইমারিতেও পারফর্ম করতে পারি।
তো এবার দেখে নেওয়া যাক যদি আমরা প্রাইমারিতে পারফর্ম করতাম তাহলে কপার লস কী আসতো। দেখো এখান থেকেই দেখে বোঝা যাচ্ছে এটা যদি সেকেন্ডারির রেসপেক্টে আমরা বার করি, আমরা প্রাইমারি রেসপেক্টে বার করলে এক্সপ্রেশনটা আসবে I1² ইন্টু ReQ1। তো যাই হোক, আমরা এটাকেও ডিরাইভ করে নিই। দেখো একই রকমভাবে টোটাল কপার লসকে এখানে I1² প্লাস I2² লেখা আছে। এবার আমরা জানি কি I2/I1 ইকুয়ালস টু N1/N2। তাহলে এখান থেকে I2 সমান কত দাঁড়াবে, N1/N2 ইন্টু I1। কী করে পেলাম, I1টা এখানে ভাগ আছে, এদিকে গেলে গুণ হয়ে যাচ্ছে। মোট কথা এখানে আমরা একটা I2র এক্সপ্রেশন পেলাম। তাহলে এই যে এক্সপ্রেশনটা এখানে লেখা আছে, এখানে I2র জায়গায় আমরা এই ভ্যালুটাকে পুট করে দেব। সেটাকেই দেখো করে দেওয়া আছে। এখানে I2² যেহেতু ছিল আর এখানে যেহেতু আমরা I2র ভ্যালু পেয়েছি, তাহলে এখানে কি করতে হবে, এটার হোল স্কোয়ার করে দিতে হবে। দেখো সেটাই করা আছে, N1/N2 হোল স্কোয়ার ইন্টু I1², আর R2 যেরকম ছিল সেরকমই থাকলো। এবার দেখো এই যে এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনের দুটো টার্মেই I1² প্রেজেন্ট। তাহলে আমি দুটো টার্ম থেকে I1²কে কমন নিয়ে নিতে পারি। তো পরের স্টেপে সেটাকেই করা হয়েছে, I1²কে কমন নিয়ে নিয়েছি, এখানে R1 পড়ে থাকলো, আর এখানে N1/N2 হোল স্কোয়ার ইন্টু R2 পড়ে থাকছে। এবার একই রকমভাবে ধরো সেকেন্ডারির যে রেজিস্ট্যান্স সেটা ধরলাম আমি R2, সেকেন্ডারির যে নাম্বার অফ টার্নস সেটা ধরলাম আমি N2, প্রাইমারির রেজিস্ট্যান্স ধরলাম R1, প্রাইমারির নাম্বার অফ টার্নস ধরলাম আমি N1। সেকেন্ডারি রেজিস্ট্যান্সকে আমি প্রাইমারিতে যদি রেফার করি তাহলে সেই রেজিস্ট্যান্সটাকে কী লিখব, R2 আর R2 এক্সপ্রেশন আমরা আগেই ডিরাইভ করে এসেছি কি R2 সমান হবে N1/N2 হোল স্কোয়ার ইন্টু R2। তাহলে এখানে দেখো যে এক্সপ্রেশনটা আছে N1/N2 হোল স্কোয়ার ইন্টু R2, মানে এখানে এই যে N1/N2 হোল স্কোয়ার ইন্টু R2 এটা কার সঙ্গে ইকুয়াল, R2 এর সাথে ইকুয়াল। তাহলে এখন আমি এই জায়গাটায় R2 বসিয়ে দিতে পারি। তাহলে সেটাকেই করা আছে এখানটায়, R1 তো R1ই থাকলো, আর এর জায়গায় R2 বসিয়ে দিলাম। এবার দেখো সেকেন্ডারির নিজস্ব রেজিস্ট্যান্স কত, R2, সেটাকে প্রাইমারিতে যখন রেফার করলাম নতুন রেজিস্ট্যান্সটা কী পেলাম, R2। আর প্রাইমারিতে আরেকবার রিপিট করে দিচ্ছি আমি, চলো। সেকেন্ডারি রেজিস্ট্যান্স হচ্ছে R2, এটাকে প্রাইমারিতে রেফার করলাম, নতুন রেজিস্ট্যান্স যেটা পেলাম সেটা হচ্ছে R2। আর প্রাইমারিতে অলরেডি নিজস্ব রেজিস্ট্যান্স কত ছিল, R1। তাহলে এই R2 আর এই R1 এরা কি হবে, সিরিজে কানেক্টেড হয়ে যাবে। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে, R2 প্লাস R1। আর এটা কোন সাইডের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, প্রাইমারির ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তাহলে ReQ1 ইকুয়ালস টু হচ্ছে R2 প্লাস R1। তাহলে R2 প্লাস R1 এর জায়গায় আমরা কি লিখতে পারি, ReQ1 মানে প্রাইমারির ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, মানে প্রাইমারির নিজস্ব রেজিস্ট্যান্স প্লাস সেকেন্ডারি রেজিস্ট্যান্সটাকে, যেটাকে আমরা প্রাইমারিতে রেফার করেছি। তাহলে আলটিমেটলি আমরা যে এক্সপ্রেশনটা পেলাম সেটা হচ্ছে গিয়ে I1² ইন্টু ReQ1। তাহলে এখানেও দেখো টোটাল আমার প্রাইমারি আর সেকেন্ডারিকে আলাদা আলাদা করে ক্যালকুলেট না করে শুধুমাত্র প্রাইমারি রেসপেক্টে বের করলেই হবে। কন্ডিশনটা কি, সেকেন্ডারি রেজিস্ট্যান্সকেও প্রাইমারিতে রেফার করে নিয়ে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করতে হবে। তাহলে যদি ট্রান্সফরমারের টোটাল কপার লস বার করতে হয়, আইদার তুমি করতে পারো I1² ইন্টু R1 প্লাস I2² ইন্টু R2, এভাবে ক্যালকুলেট করতে পারো, কিংবা I2² ইন্টু ReQ2 এটা করতে পারো সমস্ত কিছুকে সেকেন্ডারিতে রেফার করে নিয়ে। অর যদি মনে করো যে না প্রাইমারিতে আমি রেফার করে নিয়ে করবো, তাহলে I1² ইন্টু ReQ1। তাহলে যে কোনো একটা সাইডে ক্যালকুলেশান করলেই হবে। শুধু কন্ডিশান হচ্ছে কি এটাই, যে সাইডে ক্যালকুলেশান করব সেই সাইডে সমস্ত রেজিস্ট্যান্সগুলোকে রেফার করে নিতে হবে। তাহলে এই গেল হচ্ছে কি ট্রান্সফরমারের কপার লস। এবার এখানে একটা জিনিস দেখো, এই যে কপার লস আমরা পড়লাম, কপার লসের এক্সপ্রেশনটা কি, I2² ইন্টু ReQ2। এখানে ReQ2 মানে হচ্ছে কি R1 প্লাস R2। তো যাই হোক, R1 হোক আর R2 হোক, এই যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে কি ট্রান্সফরমারের যে সার্কিট আছে তাদের নিজস্ব প্রপার্টি।
মানে ট্রান্সফরমারের ওয়াইন্ডিংয়ের নিজস্ব রেজিস্ট্যান্স হচ্ছে R2, ট্রান্সফরমারের ওয়াইন্ডিংয়ের নিজস্ব রেজিস্ট্যান্স হচ্ছে গিয়ে R1। তাহলে এগুলো তো হচ্ছে গিয়ে ট্রান্সফরমারের নিজস্ব প্রপার্টির মধ্যে পড়ে যাচ্ছে। কিন্তু এখানে যে I2 আছে, এই I2টা কার উপর ডিপেন্ড করছে? I2 ডিরেক্টলি ডিপেন্ড করছে হচ্ছে লোডের ওপর। লোড যদি আমি বাড়াই বা লোড যদি আমি কমাই, তাহলে I2ও চেঞ্জ হবে। লোডকে আমি যদি চেঞ্জ করি, তাহলে I2 চেঞ্জ হয়ে যাবে। মোট কথা, এই যে এক্সপ্রেশানটা আছে, এই এক্সপ্রেশানটা তাহলে আমরা বুঝতেই পারছি লোডের ওপর ডিপেন্ড করছে। লোড চেঞ্জ করে দিলেই কপার লসও চেঞ্জ হয়ে যাবে। তো যেহেতু লোড চেঞ্জ করে দিলে কপার লস চেঞ্জ হয়ে যাবে, তাই এই লসটাকে আমরা কি বলি? এই লসটাকে আমরা বলি ভ্যারিয়েবল লস। এই লসটাকে আমরা বলি ভ্যারিয়েবল লস। যখন ট্রান্সফরমারের লস নিয়ে ডিসকাস করা শুরু করেছিলাম ফার্স্ট লেকচারে, তখন বলেছিলাম খেয়াল করে দেখো যে এই যে কপার লস আর ওহমিক লস, এটা হচ্ছে গিয়ে ভ্যারিয়েবল লস। আর কোর লস আর আয়রন লসকে ধরা হয় কনস্ট্যান্ট লস, কারণ কোর লস আর আয়রন লস ডিপেন্ড করছে কার উপরে? ডিপেন্ড করছে সাপ্লাই ভোল্টেজ আর ফ্রিকোয়েন্সির উপরে। তো যেহেতু ট্রান্সফরমারের সাপ্লাই ভোল্টেজ আর ফ্রিকোয়েন্সি আমরা চেঞ্জ করি না ইন জেনারেল, সেই জন্য ট্রান্সফরমারে কোর লসকে কনস্ট্যান্ট ধরা হয়। আর কপার লস যেহেতু লোডের ওপর ডিপেন্ড করছে, লোড চেঞ্জ করলে কারেন্টও চেঞ্জ হয়ে যাবে, সেজন্য কপার লসকে আমরা কি বলবো? ভ্যারিয়েবল লস। তাহলে ট্রান্সফরমারে কনস্ট্যান্ট লস বলতে বোঝায় কোর লসকে, আর ভ্যারিয়েবল লস বলতে বোঝায় কপার লসকে। এছাড়াও যে দুটো লস আছে, স্ট্রে লোড লস আর ডাইইলেকট্রিক লস, এগুলোও লোডের ওপর ডিপেন্ড করে না, এগুলোকেও কনস্ট্যান্ট লসের মধ্যেই ধরা যেতে পারে। এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে ট্রান্সফরমারের মেন লস হচ্ছে গিয়ে কোর লস আর কপার লস। এর আগেও বলেছি যে স্ট্রে লোড লস আর ডাইইলেকট্রিক লস, এই দুটো লসের পরিমাণ খুব কম হয় বলে এদেরকে আমরা নেগলেক্ট করে দিই। বাট তুমি যদি নেগলেক্ট করতে না চাও, তাহলে এটুকুই বলতে পারো যে কোর লস, স্ট্রে লোড লস আর ডাইইলেকট্রিক লস তিনটেই পড়ছে কনস্ট্যান্ট লসের মধ্যে, আর কপার লস পড়ছে ভেরিয়েবল লসের মধ্যে। তো যাই হোক, কোর লস আর কপার লস কমপ্লিট হলো। এবার বাকি দুটো লসও দেখে নেওয়া যাক। এবারে আসছি আমরা স্ট্রে লোড লস। দেখো, ট্রান্সফরমারে যে লিকেজ ফ্লাক্স প্রেজেন্ট থাকে, লিকেজ ফ্লাক্স নিয়েও অনেকবার ডিসকাস করা হয়েছে যে প্রাইমারি ওয়াইন্ডিংয়ের যে ফ্লাক্সটা সেকেন্ডারিকে লিঙ্ক করছে না, বা সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের যে ফ্লাক্সটা প্রাইমারিকে লিঙ্ক করছে না, সেই ফ্লাক্সকে আমরা কি বলি? লিকেজ ফ্লাক্স। এবার ট্রান্সফরমারের যে লিকেজ ফ্লাক্স আছে, সেই লিকেজ ফ্লাক্স ট্রান্সফরমারের কন্ডাক্টরের সারফেস বা ট্রান্সফরমারে যে ট্যাঙ্ক থাকে সেই ট্যাঙ্ক বা বোল্ট যেগুলো থাকে, সবই তো আয়রনের তৈরি হয় এগুলো, ট্যাঙ্ক, বোল্ট। তো এখানে এডি কারেন্ট প্রডিউস করে। আর এডি কারেন্ট সম্পর্কেও এর আগে আমরা ডিসকাস করেছিলাম যে কোনো ম্যাগনেটিক ফিল্ড, মানে অল্টারনেটিং ম্যাগনেটিক ফিল্ড যদি ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে লিঙ্ক করে, বা কোনো ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের সঙ্গে যদি ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্ক করে, আর সেই ফ্লাক্সের যদি চেঞ্জ হয় ম্যাগনেটিক কি বলে ম্যাটেরিয়ালের রেসপেক্টে, তাহলে সেখানে একটা ভোল্টেজ ইনডিউসড হয়, তার বডির মধ্যে দিয়ে একটা সার্কুলেটিং কারেন্ট ফ্লো করে। ওই যে কারেন্টটা, সেই কারেন্টটাকে আমরা বলি এডি কারেন্ট। আর এডি কারেন্টের জন্য যে হিট প্রডিউসটা হয়, তার জন্য যে লস হয়, তাকে আমরা বলি এডি কারেন্ট লস। তো ট্রান্সফরমারের যে লিকেজ ফ্লাক্স আছে, সেই লিকেজ ফ্লাক্সের জন্য ট্রান্সফরমারের কন্ডাক্টরের সারফেস বলো বা ট্যাঙ্কের সারফেস বলো বা যে বোল্ট ইউজ হয়, মানে সবই তো এখানে আয়রনের তৈরি। তো সেখানে কি হচ্ছে? এডি কারেন্ট প্রডিউস হচ্ছে। আর ওই এডি কারেন্টের জন্য যে হিট প্রডিউস হয়, তার জন্য যে লস, সেটা হচ্ছে গিয়ে স্ট্রে লোড লস। এই লসের ভ্যালু খুব কম হয় বলে আমরা একে নেগলেক্ট করে দিই। তাহলে এই গেল হচ্ছে গিয়ে স্ট্রে লোড লস। এবারে আসা যাক ডাই ইলেকট্রিক লস। ডাই ইলেকট্রিক লস, ট্রান্সফরমারে যে ইনসুলেটিং ম্যাটেরিয়াল থাকে, সেটা ট্রান্সফরমারের অয়েল হতে পারে, কিংবা ট্রান্সফরমারের যে সলিড ইনসুলেশন হতে পারে একটা হাই ভোল্টেজ ট্রান্সফরমারে, সেখানে ডাইইলেকট্রিক লস হয়। কি বললাম? যে ট্রান্সফরমারের যে ইনসুলেটিং ম্যাটেরিয়াল আছে, সেই ইনসুলেটিং ম্যাটেরিয়ালে যে লস হয়, তাকে আমরা বলছি কি? ডাইইলেকট্রিক লস। ইনসুলেটিং ম্যাটেরিয়াল কি থাকতে পারে? ট্রান্সফরমার অয়েল থাকে, যেটা বেসিক্যালি কুলিং পারপাসের জন্য ইউজ হয়ে থাকে, বা ট্রান্সফরমারের যে সলিড ইনসুলেশন আছে, সেখানে যে লস হয়, তাকে আমরা বলি ডাইইলেকট্রিক লস। তো এই লসের ভ্যালুও ছোটোখাটো ট্রান্সফরমারের ক্ষেত্রে খুবই কম হয়, যার জন্য নেগলেক্ট করে দিই। হাই ভোল্টেজের ট্রান্সফরমার যেগুলো থাকে, বেসিক্যালি পাওয়ার প্ল্যান্টে যে হাই ভোল্টেজ ট্রান্সফরমারগুলো থাকে, সেখানে
ডাইইলেকট্রিক লস তুলনামূলক অনেক বেশি হয়, তো সেখানে নেগলেক্ট করা হয় না জেনারেলি, তাকেও কনসিডারেশনের মধ্যে রাখা হয় এফিসিয়েন্সি ক্যালকুলেট করার সময়। বাট এই যে লসটা আছে ডাইইলেকট্রিক লস, সেটাও ডিপেন্ড করছে, সেটাও আমরা কি দেখছি, সেটাও হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট লস। তাহলে এই গেল হচ্ছে গিয়ে আমাদের ট্রান্সফরমারের টোটাল লস। কি কি দেখলাম তাহলে ট্রান্সফরমারের, আমরা যদি ভ্যারিয়েবল না কনস্ট্যান্ট এটার উপর বেস করে ভাগ করতে চাই, তাহলে একটা পাচ্ছি হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট লস আর একটা হচ্ছে গিয়ে ভ্যারিয়েবল লস। ভ্যারিয়েবল লসের মধ্যে পড়ছে কি কপার লস, যেহেতু কপার লস কারেন্টের উপর ডিপেন্ড করে, আর কারেন্ট ডিপেন্ড করে লোডের ওপর, লোড চেঞ্জ করলেই কারেন্ট চেঞ্জ হয়ে যাবে, তাই কপার লস হচ্ছে গিয়ে বেসিক্যালি ভ্যারিয়েবল লস। আর কনস্ট্যান্ট লসের মধ্যে পড়বে হচ্ছে গিয়ে কোর লস অর আয়রন লস, কারণ কোর লস আর আয়রন লস আমরা দেখলাম কি ভোল্টেজ আর ফ্রিকোয়েন্সির ফাংশন। যেহেতু ট্রান্সফরমারকে যখন আমরা অপারেট করাই জেনারেলি ভোল্টেজ আর ফ্রিকোয়েন্সিকে আমরা চেঞ্জ করি না, তার জন্য কোর লস হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট লস। তাহলে ট্রান্সফরমারে হয় মেনলি এই দুই ধরনের লস, এছাড়া আরও দুই ধরনের লস হয়, সেটা হচ্ছে এক হচ্ছে স্ট্রে লোড লস আর একটা হচ্ছে ডাইইলেকট্রিক লস। এই দুটো লসও পড়ছে কনস্ট্যান্ট লসের মধ্যে, বাট স্ট্রে লোড লস আর ডাইইলেকট্রিক লস দুটোর ভ্যালুই খুব কম হয় বলে আমরা নেগলেক্ট করে দিই। তবে যেগুলো হাই ভোল্টেজ মানে হাই রেটিংয়ের ট্রান্সফরমার, এমভিএতে যে সমস্ত ট্রান্সফরমারের রেটিং, সেই সমস্ত ট্রান্সফরমারের ক্ষেত্রে ডাইইলেকট্রিক লস কম্পারেটিভলি বেশি হয়।